মেজবানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো রাজনীতির হালচাল নিয়ে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে ছাত্ররা রাজনৈতিক দল করতে যাচ্ছে। জামাত, বিএনপি তারা একে অপরের সাথে বাহাসমূলক বক্তব্য মন্তব্য তারা পেশ করছেন। সে অবস্থার প্রেক্ষাপটে আমরা আমাদের যে আজকের আলোচনার টাইটেল সেটি রাজনৈতিক হালচাল হিসেবে আমরা নির্ধারণ করেছি। আজকে অত্যন্ত উপযুক্ত একজন অতিথি আমাদের সাথে রয়েছেন, যিনি ফেসিবাদের 15 বছর তার যে সংগ্রাম, বিশেষ করে আদালত পাড়ায় যেভাবে তিনি নিজকে একেবারে তার কণ্ঠকে রোধ করতে পারেনি, নানা রকম নির্যাতন নিপীড়নের পরও যিনি সবসময় সোচ্চার ছিলেন, তিনি হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন রয়েছেন আমাদের সাথে। আমি খোকন ভাই আপনাকে স্বাগত জানাই এবং একই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কারণের জন্য যে বিগত 15-16 বছরের শাসন আমলে ফ্যাসিস্টের সময় আপনারা যেভাবে সোচ্চার ছিলেন সেটি হয়তো বা আমাদেরকে এই ছাত্র জনতার যে আন্দোলনের সুফল পেতে সুবিধা করে দিয়েছিল। আমি আরেকজন অতিথির সাথে আপনাদের পরিচয় করে দিই। তিনি অত্যন্ত মেধাবী একজন ব্যক্তিত্ব, প্রাবন্ধিক, লেখক, বিশেষ করে কবি হিসেবে তার পরিচিতি। তিনিও কিন্তু জাতীয় প্রেস ক্লাব সহ সাংবাদিক অঙ্গনে গত ফ্যাসিস্ট সরকারের আমলে তার যে কণ্ঠ সবসময় তিনি সেভাবে সবল রেখেছেন, কথা বলবার চেষ্টা করেছেন। সিনিয়র সাংবাদিক সম্পাদক দৈনিক যুগান্তরের কবি আব্দুল্লাহ শিকদার রয়েছেন আমাদের সাথে। আমি শিকদার এবং ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন দুজনকে স্বাগত জানাই। দর্শক, আমরা আজকে মির্জা ফখরুল ইসলামের একটি বক্তব্য থেকে শুরু করব। ঠাকুরগাঁইতে একটা খেলা উদ্বোধন করতে গিয়ে তিনি বলেছেন, এবং খোকন ভাইকে দিয়ে সে আলোচনাটা আমরা শুরু করতে চাই। তিনি বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন, এটি নিয়েই কিন্তু এক ধরনের বিতর্ক চলছে। তো সে অবস্থার প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে নির্বাচনের কোনো বিকল্প নেই, গণতন্ত্রের একমাত্র পথ। বিএনপি থেকে বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনের দিকেই তারা গুরুত্ব দিচ্ছেন, কিন্তু ছাত্ররা এবং জামাত ইসলাম কিন্তু বলছেন যে না, তারা মনে করে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। আপনি গণতন্ত্রের এই পথকে সুগম করতে গিয়ে স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, এই দুই দ্বন্দ্বে পড়ে গিয়ে আমরা ফ্যাসিস্টদেরকে আবার কি দেশে ফিরিয়ে আনবার জন্য এক ধরনের রাস্তা তৈরি করে দিচ্ছি কিনা? ধন্যবাদ। আসলে যেটা বলতে চাচ্ছেন মির্জা ফখরুল আলমগীর সাহেব, যেটা বলেছেন যে গণতন্ত্রের কোনো বিকল্প নাই, আর গণতন্ত্রের প্রতিষ্ঠা রূপ দিতে হবে নির্বাচনে একমাত্র পথ। পলিটিক্যাল সায়েন্সও তাই বলে। এবং ধরেন আমাদের গত 15 বছর কী সিচুয়েশন ছিল, কী কারণে একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হওয়ার পরে এবং আজকে ছাত্র আন্দোলন হলো, ছাত্র জন আন্দোলন হলো, এই সরকার আসলো এবং আগের সরকার পালিয়ে যেতে বাধ্য হলো। এবং আগের সরকার শুধু সরকার প্রধান না, দলীয় প্রধান না, সঙ্গে সকল নেতাগুলো পালিয়ে গেছে। এটা আসলে এর জন্য দায় তারা নিজেরাই। Democracy is something, no? I mean, to have a strong democracy in a country, আপনার যে কোনো দেশে যদি শক্তিশালী গণতন্ত্র চান, আপনি কমপক্ষে দুটো শক্তিশালী রাজনৈতিক দল দরকার। আওয়ামী লীগ কিন্তু গত 15 বছরে কিন্তু নিজের দলটা শেষ করে দিল। যেমন নির্বাচন যদি আওয়ামী লীগ রাজনীতি করতো, নির্বাচন করতো, রাজনৈতিক কর্মীরা মাঠে থাকতো, তারা বাড়ি বাড়ি যেত, সাধারণ মানুষের সাথে মিশত, ভোটার বাড়ির চেষ্টা করতো, আবার ধরুন ভালো কাজ করবো চিন্তা করবো, ভালো কাজ করতো, তাহলে ভোটার ধন্যবাদ তাদের পক্ষে আসতো, এই জন্য তারা খারাপ কাজতে বিরোধী থাকতো। কিন্তু তারা কিন্তু নির্বাচন তারা করতে দেয়নি, করতে দেয়, তাহলে তার দলটা শেষ করে দিল। রাজনৈতিক দল হিসেবে হলো না, পুরোপুরি আওয়ামী লীগ কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদের অল্প কিছু বাহিনীর সাথে, গুন্ডা বাহিনী বা যেটা বটচোর বাহিনী, সন্ত্রাসী বাহিনী, ওদের উপর নির্ভর হয়ে গেছে। তা আওয়ামী লীগ কিন্তু তার দল থেকে, দলের মাঠ থেকে, দলের কর্মী থেকে অনেক দূরে চলে গেছিলো এবং আওয়ামী লীগ কিন্তু সংগঠন হিসেবে অত্যন্ত দুর্বল হয়ে গেছিলো। এত বড় আওয়ামী লীগ, এত ঐতিহ্যবাহী আওয়ামী লীগ, ছাত্র জনতার ধাক্কা দিল, বাকি গেল গিয়া। এই তার সাংগঠনিক দুর্বলতার কারণে তো এটা হলো। আবার সে তো এটা করলো, সে নিজের দলটাও করলো না, আওয়ামী লীগ শক্তিশালী করলো না। পাশাপাশি প্রধান বিরোধী দল বা প্রধান একটা প্রতিদ্বন্দ্বী দল বিএনপি, সেখানেও শেষ করে দেবে বিএনপি। বেগম খালেদা শেষ করে দেবো, বেগম খালেদাকে, তাকে মিথ্যা আমরা তাকে সাজা দিল, হাসপাতাল নিয়ে জেলে রেখে চিকিৎসা করালো না। তারেক রহমান সাহেব তাকে মিথ্যা সাজা দিল এবং ধর পুরো পরিবারকে শেষ করলো। এবং শুধু তাই নয়, বিএনপির এমন কোনো নেতা নয় যে নেতা আওয়ামী লীগের ইস্যু নির্যাতিত হয়নি। আমি ধরেন একটা সুপ্রিম কোর্ট বার ইলেকটেড সেক্রেটারি, ইলেকটেড প্রেসিডেন্ট,
আমার বিরুদ্ধে 46টা মামলা করছে। আমি এবং মিথ্যা কিরকম 2 দিনের জন্য আমি আমেরিকা গেছি, এসে দেখি যে ওই 2 দিনে 3টা মামলা করছে, মিথ্যা মামলা করছে বিদেশে থাকলেন অবস্থায়, বিদেশে থাকা অবস্থাতে। আচ্ছা, আমি কোর্টে দেখালে লোক দিয়ে পাসপোর্ট ফিজিক্যালি প্রেজেন্স ছিলাম। আর নির্বাচনে আমি 2008 সালের নির্বাচনে আমি মেম্বার অফ পার্লামেন্ট আমি হয়েছিলাম দলের বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি হয়ে, যাকে হারিয়েছি প্রায় 7,000 ভোটে। তাকে আওয়ামী লীগ কিন্তু কত বছর তারা করলো, এমপি বানালো ভোট ছাড়া। তো ধরুন এই যে আওয়ামী লীগ দূর থেকে সরে গেলো, তারা যদি শুধু আমাকে না, যেমন আমার 18 সালে আমি নির্বাচন করতে গেছি, আমি ওখানে এমপি ছিলাম, আমি সুপ্রিম কোর্টের সেক্রেটারি, ওসি গুলি করে দিল। তো ওসি আমার শত্রু ছিল না, ওসি মসজিদ। আমি ক্যাম্পেইন করতেছি, 7টা গুলির দাগ এখন পিছনে আসছে আমার, আমরা টেলিভিশনে দেখেছি। জি, তো এই ধরনের কোনো বিচার হয়েছে পর্যন্ত? আমি কোনো মামলা করিনি, কোনো বিচার হয়নি। আর আওয়ামী লীগ কোনো এমপি যদি ক্যান্ডিডেট হইতো, যদি ক্যান্ডিডেট গুলি করতো যদি কেউ, তার ক্রস ফায়ার দিয়ে ফেলত, বুঝছেন? তার হোল সিচুয়েশন, তারপরে ভোট কেন নিয়ে গেছে সব। আর এলোই তো শুধু আমাদের মহাসচিব বলেন, আমাদের রিজভী আহমদ বলেন, স্ট্যান্ডিং বলেন, কেউ না মাঠ পর্যায়ে গ্রাম, এমন কোনো গ্রাম নেই বাংলাদেশ যে গ্রামে একটা বিএনপি রাজনীতি নেতা কর্মীরা মামলা আসামি হয়নি। এতে কী হলো, বিএনপি সে দুর্বল করলো, বিদ্রোহ করলো। আমাদের আরাফাত আলম কোকো, মানে আমার ছোটো ছেলে, সে তো মারা গেলো এই ট্রান্সে হার্ট ফেল করে মারা গেলো বিদেশে, মিথ্যা আমরা তাকে সাজা দিয়ে দিল। ছোটো মানুষ রাজনীতি করতো না, তার কারণ সে এত টর্চার করে ওয়ানের সময়, সে ওয়ানের সময় তার কমন হার্ট ভেঙে গুঁড়া হয়ে গেছে, এবং এটা কখনো ঠিক হবে কি না, আই মিন ডাউট। এই সিচুয়েশন তাকে কোর্টের আদেশে, সুপ্রিম কোর্টের তাকে চিকিৎসার জন্য তারা দেশে বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছে, সে কাছে আওয়ামী লীগ তো দেয়নি, বা ওই সময় ওই সময় তো মনে আমাদের সব দিনে দেয়নি। তো এদিকে ধরেন এই যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়ে গেলো, রাজনৈতিক দল দুটাই দুর্বল হয়ে গেলো, মেন দুর্বল, এই জন্য এই শূন্যতা সৃষ্টির কারণ এটা হলো। এখন যদি আপনি ধরেন কী হলো, এখন আমাদের সিচুয়েশনটা আমরা কিন্তু, এবং এর মধ্যে যেহেতু অ্যাবসলিউট পাওয়ার কারাপস অ্যাবসলিউটলি 15 বছর অ্যাবসলিউট কারাপশন, মানে পাওয়ার তারা এক্সারসাইজ করছে, মানে করছে, ব্যবহার করছে, কারাপশন করছে অ্যাবসলিউটলি, যেটা মানুষ শুনতো বলতো, কিন্তু এখন আসতেছে তথ্য আসতেছে, হ্যাঁ, এবং তাদের বক্তব্য সব বাগাম্বার ছিল, সেটা বোঝা যাচ্ছে। আপনি ধরেন এখন সিচুয়েশনটা কি, এই পরিবেশে আমরা তারপরে একটা রক্ষা, ছাত্র জনতা সবাই মিলে ধরেন আমরা সবাই যুদ্ধ করেছি। আমি নিজে তো মাঠে ছিলাম ভাই, আমি নিজে 3রা আগস্ট, আমি জানি আমার নেতারা বেশিরভাগ জেলে ছিল, পালাই ছিল, আমি সামনে নামে গেছি, আমি বলছি ছাত্রদের ছাড়তে হবে, ইনোসেন্ট কয়েক পরে ছাড় ভাই, নো ইউ হ্যাভ টু রিলিজ দেম, আর সাহস থাকলে আমার অ্যারেস্ট করো। আমি জানি আমার অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করেনি কী কারণ হোক। এই সিচুয়েশনে আমরা ধরেন আজকে সরকার আসছে, এর মধ্যে কিন্তু এই প্রশাসন যেটা আছে আমাদের, এই অ্যাডমিনিস্ট্রেশন যেটা, এর মধ্যে সেটা একদম দুর্বল হয়ে গেছে। আপনি ইভেন who the bureaucracy, you have to have a strong bureaucracy, right? Not a political bureaucracy. If you have a politician who will have the idea, policy, এটা ইমপ্লিমেন্ট করবে, আমরা ইমপ্লিমেন্ট করবো। আমরা যদি সব যদি রাজনৈতিক প্রমোশন দেন, তার যোগ্যতা তো নেই, ইফিসিয়েন্সি নাই, তার অভিজ্ঞতা নাই, সে কীভাবে ইমপ্লিমেন্ট করবে, সরকার লাভটা কী? তো এইসব সব কিছু মানে শেষ করে দিয়ে তারা। এদিকে ধরেন আপনার সিচুয়েশন দেখ আজকে, এখন দেখেন অবশ্যই মানুষের স্বস্তি আসছে, শান্তি আসছে, একটি তত্ত্বাবধায়ক একটা অন্তর সরকার আসছে, শান্তি আসছে, কিন্তু আমার তো স্টেবিলিটি দরকার। আমার ধরেন আমার ইকোনমিক রান ফুল চাকা গড়তে হলে আমার দরকার স্টেবিলিটি দরকার। তো স্টেবিলিটি একবার যদি মানুষ যদি নির্বাচন আবার কী হয় না হয়, এই অনিশ্চিত কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, তারপর ধরেন ইনভেস্টমেন্ট হচ্ছে, বিদেশি ইনভেস্টমেন্ট আসছে, লোকাল ইনভেস্টমেন্ট হচ্ছে না। এদিকে ধরেন আপনার ব্যাঙ্কগুনা এখনও আগের মতন খুলে আছে, আওয়ামী লীগ খালি করে দিয়ে গেছে, পর্যায়ে আছে, মানুষ আরও ভয়ে টাকা তুলে ফেলতেছে, টাকা রাখতেছে না। তো এই সব কিছু মিলে ধরেন আমার এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও, পুলিশ কিন্তু আপনার মধ্যে এফেক্টিভ করে রোল প্লে করতে পারছে না। আর যে কোনো সারা পৃথিবীর প্রত্যেক দেশের মধ্যে পুলিশ কিন্তু মেইন রোল প্লে করে টু মেনটেন অর্ডার, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। সে কনফিডেন্স অভাব হয়ে গেছে পুলিশের। সব কিছু মিলে যদি স্টেবল গভর্নমেন্ট না হলে আপনি পারবেন না, দেশটাকে সুস্থ আনতে পারবেন না। তারপর ধরেন আপনি ধরেন বেকারত্ব বাড়তেছে, উচ্চশিক্ষিত বেকার বাড়তেছে, অনেকে ক্রাইমে ইনভলভ হয়ে যাচ্ছে। আর যদি উচ্চশিক্ষিত বেকার যে ক্রাইমে ইনভলভ হয়, ডেঞ্জারাস। আর পুলিশের ক্ষমতা নেই সেগুলো কন্ট্রোল করা। এই জন্য স্টেবল গভর্নমেন্টের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলছেন
ডেমোক্রেসি কোনো বিকল্প, নির্বাচনের বিকল্প নেই। আমি মনে করি এটা যৌক্তিক কারণে বসছে, নট দ্য একদম রাজনৈতিক দলের মহাসচিব হিসাবে বসে তা না, মানে এটা ধরেন একদিকে একজন সুষ্ঠু দায়িত্বশীল নাগরিকও তাই বলবে আমি মনে করি। জি, নিশ্চয়ই ব্যারিস্টার খোকন, আমরা আসবো। আমি কবি আব্দুল্লাহ শিকদার, হ্যাঁ, শুনতে চাই আপনার কাছ থেকে। বক্তব্য, ভাষণ, বিবৃতি, মিছিল, মিটিং বহু কিছুই করেছেন। সাংবাদিকতা করতে গিয়ে হয়তো রাজপথে নামার কোনো কথা ছিল না, সেটাও কিন্তু করেছেন, আমরা দেখেছি, সচক্ষে দেখেছি। জ্বালাময় ভাষণ দিয়েছেন, বিপ্লবী ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। তো সেই 15 বছরের কথার খানিকটা বলল, আপনি কি একটু মূল্যায়ন করবেন যে একটু ফ্ল্যাশব্যাকে যাবেন কিনা, সে অবস্থাটা কীভাবে দেখেছেন আপনি? আমি বরং খোকন ভাই যেটা বলছে ওটাকে একটু এক্সপান্ড করি আর কি। ঘটনাটা হলো যে ইকবাল বলেছেন যে গণতন্ত্র মানে ওয়েস্টার্ন ডেমোক্রেসির সংজ্ঞা দিতে যে বলছেন যে গণতন্ত্র মানে হলো সেইটা যেখানে 49টি তাজি ঘোড়ার চাইতে 51টা গাধার দাম বেশি। হ্যাঁ, আবার বলা হয়েছে যে এখানে শুধু সংখ্যা গণনা করা, মেধা না। এগুলো সীমাবদ্ধতা গণতন্ত্রের আছে, কিন্তু তা সত্ত্বেও এর চাইতে উপযুক্ত বা যোগ্যতর কোনো মাধ্যম, কোনো প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়াকে আমরা আবিষ্কার করতে পেরেছি, মানব সভ্যতাটা পারে নাই। যেহেতু এর কোনো বিকল্প নেই, তো এটাই হলো একমাত্র রাস্তা। এখন ধরেন এই গভর্নমেন্টের যারা স্টেক হোল্ডার, তারা কী চোখে বিষয়টা দেখে, তার সাথে বড় কথা দেশের মানুষ কী চোখে দেখে, সেটা হলো ইম্পর্টেন্ট। এখন খোকন ভাই যেটা বলছেন যে যদি দেশে একটা শক্তিশালী জনসমর্থিত বা জনগণের দ্বারা নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকে, তাহলে যেটা হওয়ার সেটা হয়েছে কিছুটা। আমাদের এই উপদেষ্টা পরিষদের মধ্যে প্রচুর অথর্ব আছে, যেগুলোকে দেখলে মায়া হয়, যেগুলোকে কেন ওখানে পাঠাইছে। এদের কাছে তো বিপ্লবের তারা স্টেক হোল্ডারও না, বিপ্লবের কিছুই না, জাস্ট ক্রিমটা খেতে গেছে। এরা উল্টাপাল্টা কথাবার্তা মাঝে মাঝে 2-4 জন বলে আর কি, সেটা কিছু যায় আসে না। অ্যান্ড ঘটনা হলো যে 15 বছরের যে অমানসিক বর্বরতা আমরা প্রত্যক্ষ করেছি। ধরেন আমার বিরুদ্ধে 2-3টা মামলা, আমার পরিবার পরিজনকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তো এগুলো পার্সোনাল ব্যাপার, এগুলো তো সবার জীবনে হয়েছে বাংলাদেশে। তো কেন এটা হয়েছে? ল্যাক অফ ডেমোক্রেসি। কেন এটা হয়েছে? আইনের শাসনের অনুপস্থিতি। কেন এটা হয়েছে? বিচারহীনতার যে সংস্কৃতি, আইনের শাসনের অনুপস্থিতির যে সংস্কৃতি, এবং এই প্রশাসন, পুলিশ এবং আপনার বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো যে দলীয় ক্যাডারে পরিণত হয়েছে, তার কারণ হলো যে একটা জায়গায় নাই। যদি খালি গণতন্ত্রটা থাকতো তাহলে এগুলো আসলে অটোমেটিকলি কিছুটা ঠিক হয়ে যেত। আপনি দেখেন 1971 সালে আমরা মুক্তিযুদ্ধে গেলাম কেন? 1971 সালে মুক্তিযুদ্ধের প্রধান যে কারণগুলো, তার 1 নম্বর কারণ হলো গণতন্ত্রহীনতা, মানে আমরা গণতন্ত্র ফেরত চাই। 2 নম্বর হলো মানবাধিকারের সংকট ছিল। 3 নম্বর হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। এই 3টা কারণের জন্য। তখন হাসিনার আমলে 3টার কোনো অস্তিত্ব কি বাংলাদেশের ছিল? ন্যূনতম কোনো অস্তিত্ব। খায়রুল হকের মতো এই সমস্ত মানে উন্মাদ স্বার্থান্ধ বাজে লোকরা বাংলাদেশকে প্রধান বিচারপতি সিংহাসনে বসে গেছে। তার একটা রায়ের জন্য লন্ডভন্ড হয়ে গেছে বাংলাদেশ। তো এরকম বিচারালয়, পেটিকোট মার্কা বিচারালয়, এগুলো কোনোটাই কোনো কোর্ট ছিল না। হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, সবগুলো হাসিনার পেটিকোটে পরিণত হয়েছিল। তো এই যে পেটিকোট সংস্কৃতি, তার থেকে বেরোনোর রাস্তাটা কি? রাস্তাটা হলো আপনার গণতন্ত্র। এখন গণতন্ত্র কোন প্রক্রিয়ায় কিভাবে দেবে সেইটা নিয়ে সবার সাথে মত বিনিময় করে আমার মনে হয় যে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানো দরকার। ঐক্যমত্য এখানে গভীরভাবে দরকার। কারণ যদি ঐক্যমত্য না হয়, ধরেন পলিটিক্যাল পার্টি, বিশেষ করে বিএনপি বা জামাত বা XYZ যাই আছে, এদের সাথে যদি এরা তো আন্দোলনে সংগ্রাম করেছে, তো বিএনপি তো বানের জলে ভেসে আসা কোনো রাজনৈতিক দল না। সে 17টা বছর কি পরিমাণ, ধরেন 80, ভাই তো ভালো বলতে পারবে, 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা। আপনি ভাবতে পারেন একটা দলের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা। আমাদের হাইবেন শহরের বিরুদ্ধে বোধ 400 মামলা। এটা কি বলবেন আপনি? যা খুশি তাই করা হয়েছে, মানুষগুলোকে নিয়ে পুড়িয়ে মারা হয়েছে, বাচ্চা ছেলেগুলোকে পাখির মতো টার্গেট করে গুলি করে মেরেছে। এরা কি কোনো মানুষ? মানব সভ্যতার সাথে ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা এদের ছিল? এরা ছিল আধিপত্যবাদের একেবারে এদেশে নিয়োজিত সুবাদার, আধিপত্যবাদের সুবাদার, এবং আরেকদিকে হলো ক্ষমতা টিকে রাখার জন্য যা দরকার সব করে। ফ্যাসিস্টের যা ক্যারেক্টার,
আর একটা দানব তৈরি করা হয় এবং ওই দানবকে সারা দেশকে বাধ্য করা হয়, দেশের মানুষকে বাধ্য করা হয় ওই দানবকে সালাম করার জন্য, বাধ্যতার পূজা করার জন্য। এইরকম ঘটনাটা ঘটেছিল শেখ মুজিবকে নিয়ে। আজকে শেখ মুজিবের মূর্তি ভাঙা নিয়ে অনেকে আফসোস করে, কিন্তু ওটা চিফ জাস্ট বলেছেন না আমাদের চিফ অ্যাডভাইজার, বলছে এটা কেন ভাঙা হচ্ছে, হাসিনা জিজ্ঞেস করেন। বাড়াবাড়ির তো একটা শেষ আছে, টু মাচ। এবং এটা আইকন অফ ফ্যাসিজম, আইকন অফ ডিক্টেটরশিপ, আইকন অফ আপনার আইনের শাসনের অনুপস্থিতি। শেখ মুজিবের সময় কি বাংলাদেশে কোনো আইন ছিল? 72 সালের 18ই ফেব্রুয়ারি শেখ মুজিবের আপন ভাগ্নে, বাংলাদেশের দ্বিতীয় প্রধান কর্তা শেখ ফজলুল হক মনির, যুবলীগের সেক্রেটারি সভাপতি, তিনি ঘোষণা করলেন যে এখন থেকে দেশে কোনো আইনের শাসন ফাসন বুঝি না, দেশ চলবে মুজিবি শাসনে। ফ্যাসিবাদ তো ওই দিনই গাছ লাগাইছেন আপনি। 73-এর ইলেকশন কোনো ইলেকশন? আপনার 72 সালের 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যে পরিমাণ মেয়ে ধর্ষিত হয়েছিল, সেগুলো কোনো বিচার কি শেখ মুজিব গভর্নমেন্ট করছিল? দেশ স্বাধীন দেশে প্রাণ ভরে গেছে সব আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে শহীদ মিনারে, সেখানে গণহারে ধর্ষণ করা হয়েছিল মেয়েদেরকে, কারা করেছিল? এটার বিচার হয়নি। আপনার 73-এর ইলেকশন, এটা কোনো ইলেকশন? যা খুশি তাই। আপনার 10 লক্ষ থেকে 15 লক্ষ লোক মারা গেছে দুর্ভিক্ষে 74-এ। লুণ্ঠন, সীমাহীন। মৌলানা ভাসানী বলতেন যে এরা হলে আওয়ামী লীগের নাম দেওয়া উচিত নিখিল বাংলা লুটপাট সমিতি। এই নিখিল বাংলা লুটপাট সমিতি 15 লক্ষ লোকে না খেয়ে মেরেছে। এইটা স্বাধীন দেশে প্রত্যাশা ছিল আমাদের। তারপরেও সেটাই শেষ না। শেখ মুজিবের নাম বলার আগে বঙ্গবন্ধু বলে না, এই জন্য এমনও ঘটনা আছে যে জিব্বা কেটে ফেলেছে, ছেলের মাথা কেটে বাপকে বাধ্য করেছে ফুটবল খেলতে। এইটা তো শেখ মুজিবের শাসন, এইটা তো আমরা ভুলে যাইনি। শেখ মুজিবের অবদান আছে। 60-এর দশকে তিনি আমাদের স্বাধিকার আন্দোলনকে তুঙ্গে নিয়ে গেছেন, এটা ফ্যাক্ট। কিন্তু শাসক শেখ মুজিব তো দানব, এটা তো দৈত্য, এটা তো ভয়াবহ জিনিস। তার সেই সময়টা যারা দেখেনি তারা বুঝতে পারবে না আজকে যে 27,000 লোক মারা গেছে শুধু রক্ষী বাহিনীর হাতে, 27,000 ইয়াং ছেলে মেয়ে। একটা ঘটনারও কোনো বিচার শেখ মুজিব করেনি, বা কারো পক্ষে বিচার চাওয়ারও সাহস হয়নি। পার্লামেন্টে দাঁড়ায় একজন লোক বলতেছে কোথায় সিরাজ শিকদার? কে খুন করছে সিরাজ শিকদারকে? রাত্রেবেলা খুন করে সকালবেলাতে দম্ভ করতেছেন আপনি। এগুলো তো আমাদের দেখতে হয়েছে। তারপরে 4র্থ সংশোধনী, এগুলোতে বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে ফেলানো হয়েছিল। 15ই আগস্ট ছাড়া কি রাস্তা ছিল শেখ মুজিবের মতো এইরকম ভয়াবহ হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার, এরকম চরম ডিক্টেটরের হাত থেকে? এটা ফিউডাল লর্ড, হি ওয়াজ এ ফিউডাল লর্ড। সে কোনো শাসক ছিল না, রাজা ছিল। কিন্তু ওটা এনায়েতুল্লাহ খান ভালো বলেছেন। এনায়েতুল্লাহ খান বলছেন যে শেখ মুজিব ছিল রূপকথার রাজা, বাস্তবের মুকুটের ভার বহন করার যোগ্যতা তার ছিল না। যে কারণে ছিল না বলে বাংলাদেশ 3.5 বছরে জাহান্নাম হয়ে গেছিল। হাসিনা ওই লেগেসিটা টেনেছে, একই ঘটনা সে ঘটিয়েছে। এখন হাসিনার এই সমস্ত অপকর্ম, এই সমস্ত দুষ্কর্ম, এই সমস্ত বর্বরতা প্রতিরোধের পথ কি? গায়ের জোর না, আইনের মাধ্যমে যান, আইনের ভেতর দিয়ে তাকে কঠিনতম শাস্তি দেন, কোনো আপত্তি নেই আমার। কিন্তু আপনাদেরকে জানি বলতে পারে না যে আপনারাও গায়ের জোরে সবকিছু করতেছেন। সেই জন্যই গণতন্ত্রে ফেরা দরকার। আমি মনে করি চিফ অ্যাডভাইজারের নিজেরও যথেষ্ট সদিচ্ছা আছে, এবং তুই একজন বাদে বাকিদের কারোর মধ্যে কোনো মানে আমার মনে হয় না যে কোনো অনীহা আছে। আর যদি কেউ চেয়ারের একটা গরম আছে, তো চেয়ারের গরমে যদি মনে করে যে আরো কিছুদিন থেকে যাই। আমার একটা ঘটনা বলি আপনার, ব্যক্তি জীবনের একটা ছোট্ট ঘটনা। একসময় যাত্রাতে কিছু যুক্ত হয়েছিলাম, যাত্রা করে বেড়াই। তো আমি ছোট ছোট পাঠ করতাম। তো একটা যাত্রা পালায় আমাকে দেওয়া হলো যে তুই ওই দিন আমাদের যে নায়ক ছিল সে অসুস্থ, এখন প্রক্সি দিতে হবে। অডিয়েন্স তো সামনে বসে, 3 দিকে খোলা তো যাত্রার। তো আমাকে বলছে না, আমি তো কোনো প্র্যাকটিস কিছুই করি না, আন্দাজে মাঝে কিছু শিখিয়ে দিচ্ছে সকালবেলার থেকে। এই শিকারের বিদ্যা নিয়ে গেলাম মঞ্চে। এখন ওই দৃশ্যে সেনাপতিকে খুন করার কথা আমার, মানে সেনাপতি আমার বাবাকে হত্যা করে দেশ দখল করছিল। এখন আমি রাষ্ট্র উদ্ধার করতে আসছি, এসে তারা খুন করব এবং আমি ঘোষণা করবো যে আজকের থেকে স্বাধীন আমরা। এখন ঘটনা যে সেনাপতি যে এদিকে তো আমরা তোকে দেখে নেবো রে শয়তান হাবি যাবি বলতেছি, সেনাপতি আস্তে আস্তে আমার ওর মধ্যে বলতেছি দেখ রে এটা আমার শেষ দৃশ্য, যুদ্ধটা আর একটু লঙ্গার করি। তো যুদ্ধ লঙ্গার করতে গিয়া যে ঘটনা ঘটলো সেটা হলো যে আমি, ও তো বড় মানুষ, আমি ছোট মানুষ,
ওই কোন প্যাচ দিয়ে হাতে তরবারি খুলে পাবলিকের মধ্যে পড়ে গেছে। আচ্ছা আমি দেখি উইংস এর ওই নিচের থেকে আমার পরিচালক আমাকে লাথি দেখাচ্ছে, আরামজাদা খালি আয় তুই, তো বিপজ্জনক ব্যাপার। আমি বললাম যে হে প্রভু, আকাশের দিকে তাকে এইরকম একটা শয়তানকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য তোমার দেয়া দুটি হাতি আমার যথেষ্ট, তরবারি লাগবে না, তরবারি লাগবে না বলে গলা টিপে মেরে ফেলছি। এই লঙ্গার করতে গেলে এগুলো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ এবং লঙ্গার করার দরকারটা কি? সেটাই ঘটেছে। দিয়ে দেন সবকিছু, সবাই ভালো হ্যাপি মুডে থাকি। আর আমি রাজনৈতিক দলগুলোকে বলবো যে ঐক্য যেন কোনো মতে বিনষ্ট না। নিশ্চয়ই এবং সেই কারণের জন্য ফ্যাসিজমের যে উত্থান, যেটি আমরা দেখেছি যে বলা হয়েছে যে শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে উৎপাতে বসে আছে, সবাই কিন্তু বলছেন। যদি ধরেন যে এখন আপনি বললে হয়তো বলবেন যে আপনি অমানবিক কথা বলতেছেন। এই সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে 6টা মিনিট কি সুস্থিরে থাকতে দেওয়া হয়েছে? একটার পর একটা ঝামেলা চাপিয়ে দেওয়া হয়েছে। আনসার বিদ্রোহ সামলাতে ছাত্র এসে হাজির, ছাত্রদের সামলাতে পুলিশ এসে হাজির, পুলিশ আসতে আসতে বিচার ব্যবস্থা নিয়ে আজকে ওই যে সিএনজি অটোরিকশাওয়ালারা তাদেরকে নামাই দিছে, এখন নামাই দিছে। আবার এই যে আওয়ামী আমলে যে সমস্ত পরীক্ষাহীন ভাবে যে সমস্ত লোকদেরকে স্কুল কলেজের টিচার দেওয়া হয়েছিল, এগুলো খারিজ করছে এই গভর্নমেন্ট। খুবই যৌক্তিক, তুমি আবার পরীক্ষা দিয়ে আসো, এখন গায়ের জোরে ওঠে সে আদায় করবে। তো এগুলোকে কে লেলিয়ে দেয়, কে সংগঠিত করে? ইসকনের যে আন্দোলনটা হয়ে গেল, এটা কে লেলিয়ে দিয়েছে আমরা জানি না। ভারত কিছুতেই তার পরাজয়টাকে বাংলাদেশে মেনে নিতে পারছে না। হাসিনার পরাজয়কে তারা তাদের নিজের পরাজয় মনে করতেছে। বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব না করে বিশেষ ব্যক্তি এবং দলের সঙ্গে বন্ধুত্ব মারাইতে গেছে। এই যে অপকর্মটা করেছে তার খেসারত আমরাও দিচ্ছি, ওরাও দিবে ভবিষ্যতে। ব্যাপারটা বুঝতে আজকে দেখলাম একটা জরিপ, ইন্ডিয়ার একটা জরিপ, সে জরিপে বলতেছে যে ভারতের উত্তর পূর্ব ভারতের 55% মানুষ মনে করে যে হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া উচিত। 55%। খোকন ভাই, আপনার কাছে সরাসরি আসতে চাই। যদিও আপনি খুব বড় একজন আইনজীবী, আপনি বার অ্যাসোসিয়েশনের সভাপতি, তারপর রাজনীতি তো করেন, আপনি বিএনপির রাজনীতি করেন, সেখানে আপনারা কেন জাতীয় নির্বাচনটা আগে চান? কেন অন্য দু একটি পক্ষ, ছাত্ররা বা জামায়াতে ইসলাম, তারা কেন? আমার দল বিএনপি কেন চায় জাতীয় নির্বাচন আগে চায়, পরে চায়? প্রথমত হলো যে আপনার ধরেন মানুষ যেটা হলো যে আমার দেশের জন্য, আমার আইনশৃঙ্খলা সেটেল করার জন্য, নিয়ন্ত্রণ আনার জন্য, ইকোনমি সেটেল করার জন্য, অর্থনীতি সেটেল করার জন্য, ব্যাংক বিমা সবগুলো সেটেল করার জন্য, ইনভেস্টমেন্টের জন্য লোকাল গভর্নমেন্ট ইনকাম সিলেকশনে গেলে কোনো ভূমিকা নেই, পৌরসভা ব্যাংকের ভূমিকা নেই। এখানে মানুষ জাতীয় নির্বাচন হওয়ার পর মানুষ তখন ওখানে ইনভেস্টমেন্ট করবে, আবার ইনভেস্টমেন্ট করবে, বিদেশে আসবে। দ্যাট ভেরি ইম্পর্টেন্ট। আর হলো এক দুই হলো যে আপনার দিস ইজ আপনার সরকার পরিবর্তনের মাধ্যমে নির্বাচন, ঠিক আছে? স্থানীয় সরকার তো কোনো ম্যাটার না। এর স্থানীয় সরকার যদি সব করে হাসিনা সাইডে তাহলে বিএনপির কোনো অসুবিধা ছিল, বিরোধী দলের কোনো অসুবিধা ছিল না। কেন করছে আই ডোন্ট নো, বুঝছেন? ও তো সে তো এই জন্য সরকার পরিবর্তনের মাধ্যম হলো নির্বাচন। এখন আমরা গত 15 বছর আন্দোলন করছে, মানুষ ভোট দিতে পারেনি, ভোটাধিকার। ভোট কি ইউনিয়ন কাউন্সিলের ভোট নেই? হ্যাঁ, ওইটা আসলে ভোট ছিল, পৌরসভা ভোট, হ্যাঁ ওইটাও ছিল দাবি। মূল দাবি ছিল জাতীয় নির্বাচন, সরকার পরিবর্তনের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই। এই যে কেন ছাত্ররা তো কত ছাত্র নামছে, ছাত্র সব কি নিরপেক্ষ নাকি? কেউ যেমন আওয়ামী লীগ পরিবারের অনেক ছেলেমেয়ে নামছে, বিএনপি সব লোকজন নামে গেছে, জামাত ইসলাম বা ওরা তো লোকজন হয়তো নামতে পারে, নামছে, অন্য সাধারণ মানুষ নামছে, রাজনীতি করে এরকম নামছে। কেন নামছে? তার ভোট আজকে ধরেন 35 বছর যাদের বয়স, 18 বছর ভোটার হয়, 35 বছর যাদের বয়স, তারা কিন্তু ভোট দিতে পারেনি। মোস্ট অফ দ্য পিপল ইন দ্য কান্ট্রি ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারেনি। এই ভোট দেওয়ার যে অধিকারটা নিশ্চিত করতে হবে, এটা হলো এটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে জাতীয় নির্বাচন আগে দরকার। দুই হলো যে আপনার সেটেল করতে হলে গভর্নমেন্ট সেটেল করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি কিন্তু জানতে পারছি না, ঠিক আছে? তো সারা পৃথিবী তাকে আছে, কিন্তু এই যে নির্বাচনটা কীরকম হয়, ওই ইউনিয়ন কাউন্সিল ইলেকশনে আমি কী করলে না করলে এত ম্যাটার করে না। লোকাল গভর্নমেন্ট, ন্যাশনাল ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দুই হলো যে আপনি ধরেন, আমি বুঝি না, আমার কাছে এটা অস্পষ্টতা। অনেকে চায় আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া, অর্থাৎ নিষিদ্ধ সংগ্রহণ করার জন্য। তাদের দৃষ্টি তারা চাইতে পারে, তারা বলতে পারে। তারা আবার চায় যে ইউনিয়ন নির্বাচন আগে করার জন্য বা লোকাল নির্বাচন করার জন্য। এই কথাটা আমার কাছে মানে সবিরোধী মনে হয় কথাটা, আমার কাছে ব্যক্তিগত মনে হয়। কেন সবিরোধী?
আপনার প্রথম হলো যে আপনি আওয়ামী লীগ ব্যান করতে চান, আবার আপনি কীভাবে ব্যান করবেন সেটা বলতে হতে হবে। আপনি মৌলিক অধিকার ব্যান করবেন কেন? আপনি সংগঠন অধিকার ব্যান করবেন কীভাবে? আমি জানি না এগুলো কীভাবে সেটেল করবে, এটা তারা জানে, সরকার জানে, তারা চিন্তা করে তারা জানে, তারা বলছে তারা জানে। আই এম নট, আমার কাছে স্পষ্ট না এটা। এটা হলো একটা দিক। দুটোর দিকে আপনি ধরেন যারা ব্যান করতে চায় আওয়ামী লীগকে, যদি আওয়ামী লীগ সাপোজ ধরেন জামাত, বিএনপি এবং জামাত দুইটা ক্যান্ডিডেট দিল একটা ইউনিয়ন কাউন্সিল ইলেকশনে, নিশ্চয়ই এই ট্রেন তো এটা ক্ষমতা তাড়াতাড়ি চলে যেতে হবে, এই একটা সুযোগ। অনেক ছোটো করে তাহলে যে প্রপোর্শনালি রিপ্রেজেন্ট করতে হবে। সারা দেশে বাংলাদেশে 1 লাখ ভোট পাইবো না, তোমার ওগুলো ঠিক আছে 1 লাখ, সারা দেশে যদি 1000 2200 করে ভোট পাইলে হয়তো ছোটোখাটো ভোট আছে না, একদম এমপি যাব, মানে প্রপোর্শনাল কারা যার প্রপোর্শনাল রিপ্রেজেন্ট। প্রথম কমিউনিস্ট পার্টি চাইছিল, বুঝছেন নাকি? ছোটো দল তারা মনে করে কন্টেস্টে আসতে পারবো না, প্রপোর্শনাল হলে সারা দেশের ভোটের হিসাব করলে একটা এমপি দিতে পারি আমরা। এটাই এখন হঠাৎ করে এরা কেন চায় তাও বুঝি না আমি, আমার কাছে অস্পষ্ট। তবে আমি কিন্তু একটা দিয়ে স্পষ্ট আমার কাছে মনে হচ্ছে, যেটা যদি লোকাল গভর্নমেন্ট সেটা আগে হয়, আর যদি আপনি ধরেন সাপোজ ধরেন, আমি খোলাখুলি বলি, এটা পালন জানলে কী হবে, কিন্তু মানে বুঝবে সবাই। কদমে যেমন বিএনপি একজন ক্যান্ডিডেট একটা ইউনিয়ন কাউন্সিলে, জামাতের একজন ক্যান্ডিডেট ইউনিয়ন কাউন্সিলে, কারণ আওয়ামী লীগের বর্তমান যারা একদম দুর্গন্ধ, যারা তাদের বিরুদ্ধে সমালোচিত, তারা তাদের বদনাম, ওরা দোষ দিল না, এটা নিউট্রাল ভদ্রলোক আওয়ামী লীগ সমর্থক, সে তারা এগুলোকে এখানে বলতে চাইবেন না। আপনি এটা কী করবেন? আপনি মানুষ ভদ্রলোকে তার ভোট দিয়ে দিল, প্লাস আওয়ামী লীগ কিন্তু সংগঠিত হয়ে গেল, ইউনিয়ন পর্যায়ে সংগঠিত হয়ে গেল কিন্তু, হ্যাঁ, আর এবং চান্স অফ জিতে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তাহলে আপনি আওয়ামী লীগ আপনি লোকাল ইলেকশন করলে, পার্লামেন্ট ইলেকশনের আগে লোকাল ইলেকশন করে কিন্তু সব আওয়ামী লীগের সেটেল ঘরে আবার আপনি কি তারা অ্যারেস্ট করবেন? আপনি তাহলে সরে যাবেন, আপনি তার ভোট করতে দেবেন না, আপনি সরে যাবেন, আপনি ভোট দিয়ে দেবেন না, সরে যাবেন। তা আপনি যদি স্ট্রিক্টলি যে ফলো করেন, ইলেকশন রুলস ফলো করেন, যে ফেয়ার ভোট করেন, সে জিতে গেলো, বা না জিতলো সে হারলো, হারলে প্রতিষ্ঠান হলো কি সুসংগঠিত সারা বাংলাদেশে সুসংগঠিত হয়ে গেলো। তা আপনি এরপরে কি আপনি পার্লামেন্ট ইলেকশনে যাবেন? পার্লামেন্ট আমি দেখছি যদি এইভাবে যায়, যদি পার্লামেন্ট ইলেকশনে আওয়ামী লীগ তো অপোজিশন হয়ে যাবে। আওয়ামী লীগের বিএনপি ভাগ হয়ে গেলে আপনি কত রেজাল্ট দেখেন। আপনি 91 সালে বিএনপি এবং জামাত একত্র ভোট করছে, হ্যাঁ, বিএনপি মেজরিটি পেয়েছে, জামাত 18টা সিট পেয়েছে, মনে আছে? আবার জামাত আওয়ামী লীগ খপ্পরে পড়ে কেটে সরকারের পক্ষে চলে গেল, আওয়ামী লীগের পক্ষে চলে গেলো, জামাত ভাগ হয়ে গেলো, ভিন্ন ভোট করলো, আওয়ামী লীগ ভিন্ন ভোট করলো, ভোট করার পর বিএনপি 17-16 সিট পেলো, জামাত 3টা সিট পেলো, আওয়ামী লীগ মেজরিটি পেয়ে গেলো। কৌশলটা ছিল জামাতে বিএনপি ভাগ করে দেওয়া। আবার 2001 সালে কিন্তু জামাত আবার বিএনপির সঙ্গে আসলো, আসার তারাও অনেক সিট পেলো, বিএনপিও মেজরিটি পেলো। ঠিক আছে, ঠিক আছে, এই সিচুয়েশনগুলো আপনার মনে রাখতে হবে। আলটিমেটলি যারা এটাকে আমি বুঝি না, তারা হয়তো সরকারের ভিতরে একটা গ্রুপ আছে, তারা হয়তো একসময় আওয়ামী লীগ করতো, বা আওয়ামী লীগ কিছু যোগাযোগ আছে। আবার ধরেন পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু সংস্থাগুলো আছে না, তারা তো ওয়ার্ক করতেছে। তো আমার কাছে অস্পষ্ট কেন তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন হওয়া মানে কি আওয়ামী লীগকে পুনর্বাসন করা পার্লামেন্ট নির্বাচনের আগে। পার্লামেন্ট নির্বাচনের পর যদি এটা হয়, যদি পার্লামেন্ট নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু অপোজিশন চলে যেত, অ্যাটলিস্ট ধরে নেন যে অন্য দল যদি সরকারের দল আগে যদি অপোজিশন সম্মান আছে, তারপরে তো সংগঠন করে ইচ্ছেন মানে। কিন্তু ইন্টারেস্টিংলি আমার কাছে খুব মজা, আমি পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট, আবার আমি ল স্টুডেন্ট, সব কিছু মিলে প্র্যাকটিসিং লয়ার, যারা আওয়ামী লীগের ব্যান করতে চায়, নিষিদ্ধ করতে চায়, তারা এবার কিন্তু তাদের এই কথায় আওয়ামী লীগ কিন্তু স্থানীয় লোকাল লেভেলে পার্লামেন্ট ইলেকশনের আগেই কিন্তু আওয়ামী লীগ তারা সুসংগঠিত করে দিতে চায়। দেখেন আমরা সবিরোধী, আমি জানি কেন চাচ্ছে। তা আমি মনে করি হয়তো বিএনপি এই দৃষ্টিতে মনে করছে যে আমরা যদি যারা এই যে আওয়ামী লীগের ধরেন আওয়ামী লীগের নেতারা মন্ত্রী সরকার যে কাজ করছে, যে রিসেন্টলি জাতিসংঘের রিপোর্ট আসছে, তারপর তো ডকুমেন্টারি পত্রপত্রিকা আসতেছে, নির্যাতন কথা বলা আছে, 2015-16 লোককে হত্যা করেছে ক্ষমতা থাকার জন্য, নির্বিচার হত্যা করছে, গণহত্যা করেছে, সব কিছু মিলে ওরা তো ওদের একটা ওদের সাম পিপল হ্যাভ মানি, লট অফ মানি, এমন স্থানীয় 16 বছর তো অনেকদিন সম্ভব হয়েছে, তো স্থানীয় পর্যায়ে অনেকেই কিন্তু অনেক টাকার মালিক হয়ে গেছে। এবং তারা ইউনিভার্সিটি ইলেকশনে তার অনেকে নেমে যাবে। বর্তমান যে লেয়ার আছে না আওয়ামী লীগের, বর্তমান যে উপরের লেয়ারটা আছে, বা এই লেয়ারটা সরে যাবে হয়তো, বা অন্য লেয়ার চলে আসবে, তার বদনাম নেই।
সুতরাং আপনার ক্লারিফিকেশনটা আপনার কাছ থেকে আমি বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে যদি এখন Ultimately তারা কি যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায়, তারা মূলত ওটা কি তাদের বক্তব্য, রাজনৈতিক বক্তব্য, মূলত আওয়ামী লীগের তার সেটেল করতে চায়, প্রণয়ন করতে চায়। এই কারণে বিএনপি হয়তো সতর্ক হয়ে চিন্তা করছে যে না, পথ দুইটা জিনিস, যারা আন্দোলন করছিল গত 15 বছর একসঙ্গে, তারা ইউনাইটেড থাকতে হবে, একত্রে থাকতে হবে। হ্যাঁ, লট অফ কনস্পিরেসি গোয়িং অন। এই যে প্রতিদিনই কিন্তু এই যে মিছিল হইতেছে, এটা হইতেছে, ওইটা হইতেছে, পুলিশ কিন্তু আগের মতো অ্যাকশন নিতে যাচ্ছে না, কিন্তু আলটিমেট তো এজিটেশন হচ্ছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেরিয়েট করতেছে। হ্যাঁ, এদিকে ধরেন আপনার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে যায় সামটাইমস। সরকারের জন্য ওটা অনেক কন্ট্রোল, পুলিশের কিন্তু মরালিটি কিন্তু অত দুর্বল, কারণ পুলিশ মানুষকে টার্গেট করছিল জুলাই আগস্টে, মানুষ পুলিশ টার্গেট করছে, মরালিটি খুব দুর্বল, কনফিডেন্স খুব লেভেল লো। এই সিচুয়েশনে আমরা ধরেন এই কীভাবে করছে, কী করছে, কী চাচ্ছে, আমি বুঝতে পারছি না। এটা আমাকে তো অস্পষ্ট নেই, তারা কী চায়, তারা আওয়ামী লীগ ব্যান করতে চায়, তারাই কিন্তু ইন্টারেস্টিংলি আগে চায়। তারা কি কৌশল নাকি, যেটা মূলত আওয়ামী লীগের রিভিলেট করা? এই জন্য বিভিন্ন সতর্ক বলছে না আগে আর যদি আমরা ধরেন অ্যাটলিস্ট তো কয়েক বছর থাকবে এই যে নির্বাচনে, যে পূর্ণবর্তী নির্বাচনে কারচুপি, জালিয়াতি, এইগুলো ধরেন না হওয়া উচিত আমি মনে করি। মানুষ কিন্তু অনেকটা কনসিয়াস হয়েছে বলতে মানুষ এখানে পিপল নামে গেছে, সাধারণ মানুষ নেমে গেছে, বিভিন্ন দলের মতের, ঠিক আছে, বিএনপি লোকজন নামছে, ছাত্র দল নামছে, সবাই নামছে। বললাম আওয়ামী লীগ করে বাবা মা ছেলেমেয়েরা নামে গেছে, তো এটা হচ্ছে ফিল করছে মানুষের, না আই হ্যাভ টু, তারা মনে করছে মরাল ডিউটি আমার একটা ছেলের, একটা কলেজে পড়ে বা স্কুলে পড়ে বা ইউনিভার্সিটি পড়ে, মরাল ডিউটি আমার, I have to protest, make protest. I have to be with the side of the movement. করছি এটা। এখন এটা পলিটিক্যাল এত যার এত ঠিক যদি করবেন রাজনীতিতে, রাজনৈতিক কৌশল আছে, যে কৌশল জনগণ বুঝে যায় সে কোনো কৌশল হইতে পারে না। নিশ্চয়ই যারা নিষিদ্ধ চান তাদের কৌশল তো মানুষ বুঝে যাবে। আমি হয়তো আজকে বললাম, কালকে আরেকজন বলবে, তার কৌশল হলো কি আওয়ামী লীগকে পুনর্বাসন করা, আর যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টও চায়, আমার কাছে মানে ইন্ডিয়ান কংগ্রেসও চায়, গভর্নমেন্ট আই মিন কংগ্রেস, যেটা চাওয়া উচিত তাদের, বিকজ ইউ আর দ্য ইন্ডিপেন্ডেন্ট স্টেট, আমাদের স্বাধীন দেশ, তারা একটা স্বাধীন দেশ। বাংলাদেশ সরকার কি আসে না আসে, বাংলাদেশে কি আসবে না আসবে, এটা জনগণের ইচ্ছে আসবে। আর আমরা ভারতের জনগণের সঙ্গে সম্পর্ক চাই, কোনো রাজনৈতিক দলের সম্পর্ক চাই না ব্যক্তিগত, আমরা কোনো দল সম্পর্ক চাই না। যেটা আওয়ামী লীগ করছে সেটা ভারতে ভুল করছে, ভারতে ভুল করছে, আওয়ামী লীগ ভুল করছে। জি জি, নিশ্চয়ই আমরা এটা আসবো। আমি কবি আব্দুল হাই ভাই আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে আমরা কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক পতিত প্রধানমন্ত্রীর একটি অডিও ভাষণকে কেন্দ্র করে আমরা দেখেছি বেশ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এখন নানা প্রশ্ন, নানা বিষয় কিন্তু এখানে উত্থাপিত হয়। সেখানে কেউ বলছে এই ভাঙচুরটা ঠিক হয়েছে কিনা, আবার অনেকেই বলছে যে একটা সময় দেখা গিয়েছে খালেদা জিয়ার বাড়ি ভেঙে এক কাপড়ে তাকে বের করে দেওয়া হয়েছে। এই যে মব জাস্টিসটা চলছিল, এটি কি উস্কানিমূলক কোনো বক্তব্যের জন্য কিনা, বা শেখ হাসিনা এই বক্তব্য দিয়ে কিভাবে বাংলাদেশে উশৃঙ্খলতা করবার চেষ্টা করেছে বলে অনেকে মনে করেন, আপনি কীভাবে দেখছেন? শেখ হাসিনা তো আগাগোড়াই বাংলাদেশের জন্য, সাবকন্টিনেন্টের জন্য একটা প্রবলেম, আগাগোড়াই একটা প্রবলেম। এবং যদি তিনি তার জিহ্বাকে সংযত করতে পারতেন, তার আচরণকে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন, তাহলে এত সব দুর্ঘটনা ঘটতো না, এত সব হত্যাকাণ্ড হতো না। এখানে নিঃসন্দেহে এই আগুনের মধ্যে ঘি ঢেলেছে তার বক্তব্য, তার অডিও বলেন আর ভিডিও বলেন, এগুলো করে করে তিনি প্রতিনিয়ত উস্কানি দিচ্ছেন, প্রতিনিয়ত নানানভাবে তার কর্মীদেরকে তিনি সংগঠিত করার চেষ্টা করতেছেন। সেটা তার করার সাধ্য থাকে, করুক, কিন্তু তিনি দেশের বিরুদ্ধে, দেশের সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন। তো এটার একটা পাল্টা রিয়াকশন হবে না? এখন আমাদের এলিট শ্রেণীরা খুব মানে মব জাস্টিসকে খুব খারাপ চোখে দেখে, কিন্তু আমার কথাটা হলো যে বিপ্লব কি কোনো ডিনার পার্টি? বিপ্লব তো একটা বল প্রয়োগের ব্যাপার। একটা বিরাজমান সমাজ কাঠামোকে আপনি উৎখাত করবেন, করে এখন নতুন সমাজ ব্যবস্থা কায়েম করবেন। সেটা করতে গেলে এই ভদ্রলোকদের দিয়ে হতো? এই বিপ্লবের ছেলেমেয়েরা যেভাবে প্রাণ দিয়েছে, এটা কি আমাদের শিক্ষিত সম্প্রদায়ের একটা লোকের নাম বলেন যে প্রাণ গেছে? সুশীলদের একটা সুশীলের নাম বলেন? নাই। ঘরের মধ্যে বসে নিরাপদ মাচার উপরে বসে বসে বড় বড় ডায়লগ দেওয়া। হ্যাঁ, এখন হাসিনার লোকদের কাছে কি মনে হয়েছিল প্রথম যে 5ই আগস্টের পরের যে ঘটনা,
তারা তো শেখ মুজিবের বাড়িটা আর যাই হোক ঘুরিয়ে দেয়নি, তারা তো চলে গেছিল, বুঝাই টুজাই তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। আপনি উস্কানি দেবেন, আপনি আমাকে আঘাত করবেন, আপনি আমাকে অপমান করবেন, আর আমি বসে বসে বুঝি মানে তামসা দেখবো, তা তো হয় না। অতএব এটা হচ্ছে হাসিনার বক্তব্যের রিয়াকশন। এটার জন্য বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল কারোরই কোনো দোষ নেই। দোষ হলো হাসিনার, তিনি এটা করিয়েছেন, এবং এটা করার পিছনে ইন্ডিয়ানদের একটা মতলব আছে, তারা জানতো এটা হবে। কি মতলব? যে এইটাকে সিম্প্যাথি ভোট রাইজ করবে, সহানুভূতির ভোট। দেখো দেখো কি কাণ্ড, যেটা হাসিনার একটা প্রথম শ্রেণীর নাটকের মধ্যে একটা আর কি। তার প্রধান নাটকটাই হলো যে মাঝে মাঝে অস্ত্রশীল, আমার কিছু চাওয়া পাওয়ার নাই। তো চাওয়া পাওয়ার নাই তো এত লোক খুন করেন কেন আপনি? চাওয়া পাওয়ার নাই তো আপনি এতগুলো বছরদের বিনা ভোটে ভুয়া নির্বাচন, আমি ডামির নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পাটাতন আঁকড়ে থাকলেন কেন? মানুষের তো মিনিমাম চক্ষু লজ্জা থাকে, এই মহিলার তো কোনো চক্ষু লজ্জাও নেই। হৃদয় এবং বিবেক বলে যে পদার্থগুলো মানুষের থাকলে একটা মানুষ মানুষ হয়, তার একটাও দান নেই। বলতো না স্বজন হারানোর বেদনা আমার চাইতে বেশি কারণ। হ্যাঁ, তো বুঝলাম, কিন্তু স্বজন হারানোর বেদনার পরে আপনি বাংলাদেশের কত হাজার ফ্যামিলিকে স্বজন হারানোর ব্যথা দিচ্ছেন, এইটা তার প্রতিশোধ নেওয়া। তিনি তো সিরাজুর রহমানকে বলেছিলেন যে বাংলাদেশে যেন আসে হাসিনা, বলছিলেন যে আমি বাংলাদেশে যাচ্ছি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। বলছে আপনি কিন্তু দেশের বৃহত্তম রাজনৈতিক দলের এখন সভানেত্রী, তাতে কি হয়েছে? আমার বাবার মৃত্যুর পরে যারা ইন্নালিল্লাহ পড়ে নেই, সেই জাতির কাছে আমার কোনো কৃতজ্ঞতা নাই, আমি এটার প্রতিশোধ দেবো, এবং সেটা তিনি নিয়েছেন। তো এখন আপনার এই জায়গাতে বিরোধী দলগুলো বা রাজনৈতিক দলগুলোর ভূমিকার ব্যাপারে আমার বলবো যে ওই কথাটা যে স্বাধীনতার সময় 47-এর ভারত বিভাগ বা স্বাধীনতার সময় কংগ্রেস যদি বলে উত্তরে যাই, মুসলিম লীগ বলে দক্ষিণে যাই। মুসলিম লীগ যদি দক্ষিণে যায়, হেরা যাবে উত্তরে। আবার ওদের উত্তরে যদি মুসলিম লীগ সমর্থন দেয়, কংগ্রেস বলে এই নেওয়া যাবো না। এই যে আস্থাহীনতা, পরস্পরের প্রতি আস্থার অভাব, বিশ্বাসের অভাব, ঠিক এই ঘটনাটা বাংলাদেশের রাজনীতিতে ঘটতেছে। এবং এটার প্রধান কারণ হচ্ছে যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দল বাঁধে আসি তারে। আমি মনে করি যে ছেলেমেয়েরা ভুল তো কিছু করছে, নইলে আপনার এই সংবিধানকে তারা 5ই আগস্টে উড়াই দেওয়া উচিত ছিল। এটা কোনো সংবিধানই না আমার নিজের বিবেচনায়। লয়ের লোকেরা কি বলবে জানেন, এটাকে একটা বার্ন করে দেওয়া উচিত ছিল, সেটা তারা করে নাই। চুপ্পুর ইয়েতে যায়, ওখানে যে মাথার উপরে শেখ মুজিবকে নিয়ে ওত নিছে। বিপ্লবের তো গণজাগরণের 12টা বাজানো শেষ প্রথম আওয়ারেই, প্রথম কয়েক ঘন্টার মধ্যে। যে কারণে ওই সময় যদি এগুলো হইতো, তখন আর কেউ কিছু বলার সুযোগ পেত না। এখন বলবে, কারণ যাই হোক ধীরে ধীরে হোক, বা হয়তো সফলভাবে আসছে না, কিন্তু আইনের শাসন তো ফিরার আলামত দেখা দিচ্ছে, আসতেছে। কোর্টগুলো মোটামুটি নিজের মতো করে এখন সিদ্ধান্ত নিতে পারে। তারপরে আপনার পুলিশ, যদিও মোরাল কারেজ বলে কিছু নাই তাদের পাপ, তাদের অপকর্ম, এটার জন্য তো সাধারণ পুলিশটা দায়ী না। এটা যেন উপরের থেকে কয়েকজন, বেনজির, মনিরুল ইসলামের মতো কয়েকজন, হারুনের মতো কয়েকজন, বাকি পুলিশটা তো ইনোসেন্ট হুকুম তামিল করছে। হ্যাঁ, করতে গিয়ে হয়তো অতিরিক্ত বাড়াবাড়ি করেছে, সেটার বিচার হওয়া উচিত। তবে আমি মনে করি সমাধানের একটাই রাস্তা রয়েছে, পরস্পরের প্রতি আস্থা রাখা। বিচারপতি খায়রুল হকের প্রসঙ্গে এসছে, শেখ মুজিবের বাড়ি ভাঙ্গার প্রসঙ্গে এসছে, এবং সেই প্রসঙ্গে আমি আবার খালেদা জিয়ার বাড়ি একসময় ভাঙ্গা হয়েছিল, এক কাপড় বেরিয়ে গেছিলো, সেই প্রসঙ্গে এসছে। তো এই যে সব কিছু মিলিয়েই কিন্তু আমরা একটা সংস্কারের একটা বিষয় আমরা দেখতে পাই ছাত্রদের মধ্যে বা জামাত ইসলামের মধ্যে, বা কেউ কেউ দেখে যে সংস্কারের কথা বলে। তো আপনার এই সার্বিক বিষয় মূল্যায়ন কি? প্রথম বলে যে এটা তো দেখেছি আমরা সবাই, এবং এটা মানুষের সরকার থেকে বলা হয়েছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। শেখ হাসিনা বক্তব্য দিয়ে তার বহিঃপ্রকাশ ছাত্র জনতা ভাঙছে। তো বাড়ির প্রত্যেক আমার সেকেন্ডে আগুন লাগে। আমি স্পষ্ট আমি বলতে পারি যেটা সারা দেশে যে পরের ঘটনা ঘটছে, বিএনপির কোনো নেতাকর্মী এখানে জড়িত ছিল না, স্পষ্ট। কিন্তু দলের থেকেও সিদ্ধান্ত ছিল কে যাবে না, এবং যায়ও নাই। সো দাঁড়িয়ে এর বাইরে কিছু বলতে চাই না আমি। তো খবর একটা আসি, তো ওরা তো বলে তো এতগুলো লোক, 2000 লোক মারা গেল, কোনো আওয়ামী লীগ কোনো একটা বিশাল রাজনৈতিক দল, ঐতিহ্যই রাজনৈতিক দল ছিল, তাদের কোনো বক্তব্যই নেই, হ্যাঁ, কোনো ব্যাখ্যা নাই। হ্যাঁ, মানে উস্কে লাভ হবে কি? হ্যাঁ, আপনি তো তাও আরেক দেশে বসে বলতে তার কোনো বক্তব্য দিয়েছে, তার কিন্তু উস্কায় না মানুষকে। হ্যাঁ, এটা করো সেটা করো,
এই আপনি তাদের প্রথম হলে কী তাদের কী তারা কে 15 বছর কী করলো গণ ডেমোক্রেসি সংবিধান লঙ্ঘন করলো তার খায়রুল দেওয়ার বিচারপতি খায়রুল হক হি দ্য অনলি পার্সন সে কেন করলো সিম্পল একটা কি আপনি ধরেন অ্যাপয়েন্টমেন্ট পেল পরে সে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান হলো এটা হলো এগুলো সেগুলো হয়ে আপনার থাকলো এই লোভের জন্য তুমি একটা দেশকে আনস্টল করে দিলেন আপনি সারা দেশটাকে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে আপনি ইনস্টল করে দিলেন আপনি পুরো শেষ করে দিলেন শুধু জাস্ট আওয়ামী লীগের ক্ষমতা দেখার জন্য এবং তাও কোন সময় রিটায়ার করার পর 16 মাস পরে তো তার তো বিচার হলো না কিছুই সংবিধান তো এটা সে যে জুডিশিয়ারির যে এটা কাজটা করলো এই কাজটা করলো তারপর সংবিধান আছে সংবিধান স্থগিত করে নেই আপনার ইলেকশনের কথা মৌলিক অধিকার আছে মানবাধিকার আছে নির্বাচন কথা আছে পুরো ইলেকশন ম্যানিপুলেট করলো আপনি ধরেন আপনি সংস্কার কমিশন রিপোর্ট দিচ্ছে এটা করা উচিত সাউন্ড গুড আরে বাবা তুমি যদি বলতো তোমার বলছো এটা যে খায়রুল হক সাহেব এটা করছে এটা অন্যায় করছে এবং যে বিচারপতি এসকে সিনহা কথা মানে নেই সরকার কথা রায় পরিবর্তন করে প্রধান বিচারপতি তাকে বাংলাদেশ থেকে ক্যান্সার রোগী পাঠিয়ে দিছে তারপর পদত্যাগ করেছে সে আজকে রিফিউজি কানাডাতে হ্যাঁ আজ পর্যন্ত বলছে কারা জড়িত ছিল কেন ইনকোয়ারি কমিটি করছে আপনি বলেন সংস্কার চান কী সংস্কার চান আপনি যারা এই বিচার বিভাগকে শেষ করছে নিশ্চয় করছে সে থেকে যে ধর দেশের প্রধান বিচারপতিকে রায় পরিবর্তন করে না বলে তাকে এইটা করলো এটা এই কারণে গিয়ে আপনার ধরেন পুরো জুডিশিয়ারিতে একটা আতঙ্ক ছিল অল জুডিশিয়ারির মধ্যে যে সরকার যদি অপছন্দ কিছু হয় যদি তাহলে আমাদের কী অবস্থা হবে তো এসকে সিনহাকে তারা দেশ থেকে পাঠাইছে তাকে বাজার গুজরাট তাকে ফিজিক্যালি টর্চার করছে কম্পেল করছে তাকে দেশ ত্যাগ করার জন্য আইনডিবি করছে এখনো আজকে 6 মাস শেষ হয়ে গেছে সরকারের কই আপনি সংস্কার করে কী লাভ আপনার যে ভায়োলেট করলো যে অপরাধ করলো যে আইনডিবি করছেন গ্রেপ্তার করছেন বিচার করছেন ডিসিএসপিরা ইউনোরা আপনি ডিসিকে রিটার্ন করে বানাচ্ছেন আপনি ডিসিএসপি ওসি আর এসপি ইয়ার ওসি ইউনো এরাই ইলেকশন চালাইছে টাকা নিয়ে সরকার টাকা প্যাকেট নিয়ে গেছে আমি তো 18 ইলেকশন করছি ওই প্যাকেট তারা ওই উপর থেকে প্যাকেট দেওয়া আছে ওসি যা ডিস্ট্রিবিউট করছে প্যাকেট ঠিক আছে ডিস্ট্রিবিউট করছে ওই এশিয়ান ব্রিজের কত টাকা পাবে পিজের ব্রিজের কত টাকা পাবে পুলিশ কমিশন কত টাকা পাবে আনসার কত টাকা পাবে সব ভালো আছে টাকা দেওয়া আছে এইভাবে প্যাকেট দিয়ে দিচ্ছে তো তদন্ত করছেন এখনো আপনি নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট দিয়ে দিচ্ছে কিছু কিছু আছে বাধ্য হয়ে করছে বাট মোস্ট অফ দ্য উৎসাহী সেই টিউনকে আপনি আইডেন্টিফাই করছেন সেই ডিসিকে আইডেন্টিফাই করছেন আপনি বল তবে তার সরকার আছে নাকি এখন তার প্রতিষ্ঠানটা কি গাপটি মেরে আছে আপনি তো নতুন জন্ম নিতে তার সচিব বানিয়ে পারবেন না নাকি তো ওখানে কী করছেন আপনি ওখানে কোনো রিপোর্টার নাই ভবিষ্যৎকে ভালো হয় ভালো ভালো কথা গল্প শুনতে ভালো লাগে বাট কনস্টিটিউশন যে ভায়োলেট করলো আপনি ধরেন এই যে নির্বাচন কমিশন নির্বাচন মোটামুটি ভালো হয়েছে আরে বাবা এই 3টে ইলেকশন কমিশন যে কাজটা করলো সংবিধান ভায়োলেট করছে কোনো স্টেপ নিয়েছেন ব্যবস্থা নিচ্ছেন সংস্কার রিপোর্টে কোনো ব্যবস্থার কথা বলা আছে তাদের আইনগত ব্যবস্থা বলা আছে আমার শিক্ষকরা তারা পিজের রয়ে ছিল পুলিশ কমিশন ছিল এসএম পিজের রয়ে ছিল তাদেরকে তারা নৈতিক শেখাবে বাচ্চাদেরকে তাদেরকে আপনি চুরির মেতে লাগিয়ে দিলেন বাধ্য করলেন কেউ ইচ্ছে করে চোর হয়েছে কিছু শিক্ষক তার পিজের রয়েছে এসএম পিজের রয়েছে চুরি করছে ভোট চুরি করছে ওদের আইডেন্টিফাই করেন যারা বাধ্য হয়েছে তাদের কথা ভিন্ন কথা আইডেন্টিফাই করছেন আপনি আইডেন্টিফাই করে আপনি রিপোর্ট দিয়ে দিলেন আপনি হোয়াট কাইন্ড অফ রিপোর্ট সংবিধান লঙ্ঘন করলো বাংলাদেশের কথা বলা আছে প্রচলন আছে মুরগি চুরি করলে বিচার হয় সংবিধান লঙ্ঘন করলে কোনো বিচার হয় না এই যে 15 বছর সংবিধান লঙ্ঘন করলো যারা সংবিধানের দায়িত্ব ছিল শেখ হাসিনা আওয়ামী লীগ তো আছেই মন্ত্রী আছেই অন্যান্য কর্মকর্তারা তারা ভোল দাবিতে আছে কোনো বিচার হয়েছে সুপারিশও না এটা সব মানে মনে হচ্ছে যে গসিপিং আছি আমরা আর বলে সংস্কার বলে সমানষ্ট করতেছিলাম না কেন আপনি কনক্রিট রিপোর্ট দেন আপনি কিছু দিল না কনক্রিট রিপোর্ট আবার কি কে ইয়ে বলে কি ইলেকশন কমিশন সংস্কার কমিশন বলে 90% জনগণ নির্বাচন যায় হু আর ইউ টু সে ইট
আপনি রিপোর্ট আপনি দেবেন, আপনি জনগণ কি চায় না চায় সেই বিক্রি, এটা পলিটিক্যাল হিসাব আছে। জনগণ চায় নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন চায়, 15-16 ভোট দিতে পারেন আপনি। নিশ্চয়ই খোকন ভাই অনেক বিশ্লেষণ এগুলো আপনার কাছে এগুলো আছে, কেন আমি বুঝি না। আপনার কাছে আরো বিশ্লেষণ তারা আসলে সবাই চায়, বুঝছেন, ব্যাপারটা হলো হাসিনার আমলেও চাইছে বিনা ভোট চায় যেন সরকার থাকুক। আর এখন সরকারের মধ্যে সংস্কার কমিশন যারা বানিয়েছে না, এদের অনেকে চায় বিনা ভোটে সরকার থাকুক। আর সরকার, এই সরকার কিন্তু মানুষের অনেক আকাঙ্ক্ষার সরকার, অনেক আকাঙ্ক্ষার সরকার। এই সরকার যদি ব্যর্থ হয়, যদি বাংলাদেশ ব্যর্থ হবে, আমরা আন্দোলন করছি সবাই ব্যর্থ হবো। কিন্তু সরকারকে কিন্তু এইসব সংস্কার কমিশন এগুলো কালপুরি বক্তব্য রিপোর্ট দিয়ে সরকার ব্যর্থ করে যাচ্ছে, নির্বাচন কলঙ্কিত করছে। আপনার কাছে অনেক বিশ্লেষণ আছে, শুনবো আমরা, দেখি যদি সুযোগ থাকে আমরা আবার আটটা নজর ভাই। এই যে নির্বাচনী অপরাধের কথা বলা হলো, খোকন ভাই একেবারেই খুবই জাস্টিফাই হতে বললো, যারা দিনের ভোট রাতে করলো, আমার ভোট আমি ডামির ভোট করলো, এই সব কিছু মিলিয়ে একজন প্রধান নির্বাচন কমিশন বললো আমি ঘুমিয়েছিলাম দুপুরবেলা, যে কারণে 5% ভোট আবার 40% ভোট হয়ে গেলো। নির্বাচনী অপরাধে যারা অপরাধী ছিল সে নির্বাচন কমিশনার, একজন নির্বাচন কমিশনার তো বললোই আমার আমলে সবচেয়ে বেশি দুঃখের ব্যাপার হচ্ছিল গিয়ে যে কোথাও কোথাও শতভাগ ভোট পড়েছে, কোথাও কোথাও মৃত মানুষ ভোট পড়ে দিয়েছে, প্রবাসীরা ভোট দিয়েছে। নির্বাচনী অপরাধে যুক্ত তাদের তো কোনো শাস্তি দিচ্ছে না। এরকম ঘটনা ঘটেছিল 71 সালের পরে, প্রধান বিচারপতি যেটা লঙ্ঘন করলো না। জি, 71 সালের পরে আমরা যখন দেশে ফিরলাম, তখন মজার ব্যাপার হলো যে 113 টাকা দামের অশিক্ষিত মানে সামান্য শিক্ষিত গরিব মানুষ রাজাকারের বিচার হয়েছে। এগুলো রাজাকার মাজাকার বলে রাস্তাঘাটে পিটাইয়া এগুলো হাড়ি ভাঙা হয়েছে। কিন্তু রাজাকার বাহিনী যারা অর্গানাইজ করলো, ডিসি, এসডি এবং তখন উপজেলা প্রধানকে বলা হতো সিও, সার্কেল অফিসার বা ওসি, কারোরই কোনো বিচার হয়েছিল 71 সালে? আচ্ছা, আপনার মহিউদ্দিন আলমগীর নামে এক মন্ত্রী ছিল, সে তো তার এলাকার, সে তো এসডিও ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে পরে। তার ভূমিকা কি 71 সালে কি ভূমিকা পালন করছে? যতগুলো ডিসি ছিল, প্রত্যেকটা ডিসি ছিল রাজাকার বাহিনী অর্গানাইজ করার জন্য বাধ্য করছে। ও এসডিওকে অর্ডার দিয়েছে, এসডিও সিওকে অর্ডার দিচ্ছে, এরা সবাই মিলে রাজাকার বাহিনীটা তৈরি করছিল। একটারও বিচার হয়নি। বিচার হয়েছে 113টা দামের গরিব রাজাকারটার, যে আসলে পেটের দায়ে গেছে, অথবা না বুঝছে চেয়ারম্যান সাহেব কইছে যে জাতীয় হয়নি। সেখানে আমি মুক্তিযোদ্ধা হিসেবে দায়িত্ব নিয়ে কথা বলতেছি। আমরা এক রাজাকারকে ধরছিলাম, আমি তুই রাজাকার হলি কে? কি করবো ভাই, রংপুর এলাকার লোক তো, না খেয়ে থাকি, বেড়ি খাওয়া ধরি, মানে ছেলে পেলে নিয়ে সংসার নিয়ে না খেয়ে থাকে। তো চেয়ারম্যান সাহেব কয় তুই থানা শহরে চল, তোকে এখানে চাকরি দেবো। আমাকে থানা শহরে ধরে গিয়েছে, যায় কয় তুই আজকের থেকে রাজাকার। কয় একদিন একটু লেবরেট করে একটা বন্দুক ধরে দিছে, এই আর কি। 113 টাকা করে বেতন দেয়, রেশন টেশন দেয়। এটার জন্য গেছি। হে দেশ কি, কে শেখ মুজিব, কে আইয়ুব খান, এত মাথা ব্যথা তার নাই। সেক্ষেত্রে একই ঘটনা এবার ঘটেছে। আপনি ধরেন আওয়ামী লীগের উপরে আমরা বলতেছি, তা আওয়ামী লীগের এই যে সাংঘাত যারা প্রশাসনের এই সমস্ত অফিসার, একটা অফিসারকে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায়। নির্বাচন কমিশনতে A to Z ধরে আদালতে দাঁড় করানো উচিত ছিল সব কটারে। আমি বলছি না যে তাদের গণধোলাই দেওয়া হোক। ডিসি, এসডিও, এসপি, এসডিও তো এখন আর নাই, ডিসি, ইউএনও এবং ওসি, এসপি, এগুলোর একটার অপরাধ করা হয়েছে এই কারণের জন্য। তো বিচার যদি না হয়, আপনি দৃষ্টান্ত স্থাপন যদি না করেন, পরের গুলো একই কাজ করবে। এখন ডিসিরা এসে বলতেছে এবার আমাদেরকে আরো ক্ষমতা দেওয়া হোক, মানে আমরা যাতে আরো অপকর্ম করতে পারি আর কি। এখন ডিসি এসপিদের সাথে ব্যালেন্স অফ পাওয়ার ঠিক করে দিতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু আমাকে খালি দিতেই থাকো কেন? আপনাদের পাপের তো শাস্তি হয় না এখনো। এইগুলো হলো বিপ্লবের অসম্পূর্ণ কাজ। গণ অভ্যুত্থানের পরে এই কাজগুলো কোনো আলোচনা নেই, কিন্তু আলোচনাও নেই। আমার সব ফেরেস্তা, কেউ আলোচনা, একই লোক সরকার থেকে বড় বড় ডায়লগ দিয়েছে। আজকে প্রফেসর ইউনূসের একটা থ্যাঙ্কস দেই আমি, সুযোগ তো পাই না, তার সাথে দেখা করার কোনো রাস্তা নেই আর। তো উনি বলছেন যে এই যে আপনারা এতক্ষণ ধরে আমার কাছে কথা বললেন, বক্তৃতা করেন, ডিসিএস কমিশনারদের বলেন, এত স্তুতি বাক্য ব্যবহার করেন কেন? স্তুতি বাক্য কাজের পরিবেশ নষ্ট করে। স্তুতি বাক্য ব্যবহার করে যে আমরা এর আগে বহু শাসকের 12টা বাজিয়ে দিয়েছি, দয়া করে এটা করবেন না। একদম জিয়াউর রহমানের টোন মনে হয়েছে। হ্যাঁ, একদম জিয়াউর রহমানের টোন মনে হয়েছে। জিয়াউর রহমান এটা করতেন,
শুধু তিনি শুনতে পছন্দ করতেন না, নিশ্চয়ই আমরা একেবারেই এই যে আপনার এই কাজটা করতে হবে, অসম্পূর্ণ কাজটা। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা শেষ করতে এখন আর সংস্কারের ব্যাপারে আমি বলি যে মেয়ে ভাত রাঁধে সে তো চুলো বাঁধে। সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। নতুন দল এই যে চলমান প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার পাশাপাশি তো নির্বাচন করতে হবে, তো এটাও করেন ওটাও করেন, একটা থামিয়ে রেখে আরেকটা করবেন তা তো হয় না। নিশ্চয়ই আমরা একেবারেই শেষ 30 সেকেন্ড আছে, একটু 30 সেকেন্ডে কিছু বলতে চান কিনা শেষ মুহূর্তে? আপনি এর আগে শুরু করার আগে বলছেন নতুন দল করতে পারে, যে কোনো অধিকারী আছে দল করার, নতুন দল করতে পারে। তবে আমরা এই সরকারকার ইমপ্রেশনটা, ইমেজটাকে সুন্দর রাখতে চাই, নিরপেক্ষ ভূমিকা রাখুক আমরা চাই না। এবং এই সরকার থেকে বা সরকারের পক্ষ থেকে বা সরকারের সঙ্গে সম্পর্কিত কেউ এই ধরেন আপনার এই নতুন দল করবে, আবার সরকারের ক্ষমতা ব্যবহার করবে, এটা হওয়া উচিত না আমি মনে করি না। তাহলে তো ওই আগের জায়গায় চলে গেলাম আমরা, নাকি? হ্যাঁ, আগের জায়গায় চলে গেলাম। তাই মনে করি যত তাড়াতাড়ি সম্ভব আমরা নির্বাচন করা দরকার, আমাদের দেশকে বাঁচাইতে হবে। প্লাস হলো এখন যে এখন তো ক্ষমতাটা কেন্দ্রীভূত হয়ে আসে আপনার এই প্রধান উপদেষ্টার কাছে। আর এনারা কিন্তু রাজনীতি এত সম্পর্কিত না। আপনি ধরেন যে সময় আপনার পার্লামেন্ট ইলেকশন হয়ে যাবে, তখন ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয়ে যাবে। হ্যাঁ, তখন সরকারি দল হবে, বিরোধী দল হবে, প্রশাসনও জবাব দিতে আসে। এখন মূলত বিভিন্ন জায়গায় বসাচ্ছে, প্রশাসক এটা সে বসাচ্ছে, এদেরকে তো এদের কোনো জবাব দিতে নাই। তাই মানে শক্তিশালী করতে হলে সব জায়গায় শক্তিশালী করতে হবে। আর ধরেন আপনার এই কোনোভাবে এই ধরনের বিচারগুলো খুব তাড়াতাড়ি করতে হবে যারা অপরাধ করছে। বিভিন্ন শুধু গণহত্যা নয়, গণহত্যা তো আছেই, প্লাস হলে তো অন্যান্য সাংবিধানিক পদে থেকে বা নির্বাচন কমিশনে নির্বাচন পদ পদ্ধতিতে যারা অপরাধ করছে, তারা বলে বিচার বিভাগের অপরাধ করছে, তারা ওদের আইডেন্টিফাই করেন, আপনি কিছুই করছেন না এ পর্যন্ত কোনো মানুষের। আমরা অ্যাকচুয়ালি যারা খুব আন্দোলনে সরাসরি ছিলাম, আমরা কিন্তু অ্যাসপিরেশন কিন্তু এদিকে অনেক আগে শেষ করা উচিত ছিল। এগুলো কোনো শুরুই করে না এগুলা। নিশ্চয়ই প্রিয় দর্শক, ভেরি স্লো। জি প্রিয় দর্শক, আমরা যেটা বুঝলাম সেটি রাজনৈতিক হালচালের সর্বশেষ পরিস্থিতি যেটি আলোচনা করলাম, এবং আমরা যেটি বিশ্বাস করতে হয় সেটি হচ্ছে একটা রাজনৈতিক ঐক্য দরকার। ঐক্যমতের জায়গায় যাতে কোনোভাবে ফাটল না ধরে সেটি কিন্তু আমরা বিশ্বাস করতে চাই, বিশ্বাস রাখতে চাই। এবং এই আশাবাদ ব্যক্ত করে আজকের যে দুজন অতিথি, অত্যন্ত বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং একই সাথে সিনিয়র সাংবাদিক, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল রশিদ, দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।